দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমেরিকায় প্রথমবারের মতো হয়েছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড, এবং এই কারি অ্যাওয়ার্ডের নেপথ্যে একজন বাংলাদেশি কাজ করেছেন, বাংলাদেশি উদ্যোক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই রেস্টুরেন্ট শিল্পকে বিকশিত করতে, প্রসারিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমেরিকান কারি অ্যাওয়ার্ডের মূল পৃষ্ঠপোষক মোহাম্মদ খলিলুর রহমানকে। আপনাদের পরিচিত মুখ খলিল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আসসালামু আলাইকুম। এবং দর্শক, আপনারা যারা দেখছেন তারা আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন। আমরা আলোচনা করব গত 24শে মে যে আমেরিকান কারি অ্যাওয়ার্ডটি হয়েছে, এই কারি অ্যাওয়ার্ডের আসলে প্রত্যাশা কি ছিল, প্রাপ্তি কি মিলেছে, সেই বিষয়গুলো নিয়ে জানতে আমাদের মূলত আজকের এই আয়োজন। এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা কথা বলবো যারা ক্যাশে বাড়ি কিনতে চান তাদেরকে নানা পরামর্শ নিয়ে আমাদের স্টুডিওতে হাজির হবেন বেটার হোমস রিয়েলটির সিইও আসিফ এ চৌধুরী। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে এবং একই সঙ্গে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের ফেসবুক পেজে, এটি আপনারা দেখতে পাবেন। এবং টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনি আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও জানাতে পারবেন। খলিল ভাই, যেটি আপনার কাছে জানতে চাই, 24শে মে বেশ বর্ণাঢ্য আয়োজন এবং ঢাকঢোল পিটিয়ে আপনারা এই লম্বা সময় ধরে কারি অ্যাওয়ার্ডের আয়োজন করেছিলেন এবং সেটি সফল সমাপ্তি হয়েছে। আমরা একটু জানতে চাই যে এই কারি অ্যাওয়ার্ড যখন আপনারা আয়োজনটি করলেন তখন আপনাদের উদ্দেশ্য কি ছিল, অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনার কাছে মনে হচ্ছে সেই উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে এবং টিবিএন24 কে এবং টিবিএন24 এর সকল দর্শককে। আসলে আমরা যারা কমিউনিটিতে আছি, বিভিন্ন পেশায় বা কমিউনিটির বিভিন্ন সেক্টরে ব্যবসা বাণিজ্য বা সব মিলে আমরা কমিউনিটিতে পজিটিভ একটা চিন্তা করি। বিশেষ করে আমরা যারা কারি শিল্পে আছি, রেস্টুরেন্ট বিজনেস বা ক্যাটারিং বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা আমরা বাংলাদেশিরা কাজ করছি, আমাদের এখানে একটা বড় সমস্যা আছে। সেটা হলো আমাদের দক্ষ জনশক্তি আমাদের এখানে না থাকাতে অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এবং হোটেল ব্যবসায়ীরা আমরা কিন্তু সফলতা আনতে পারছি না। আমাদের অনেক উদ্যোক্তা আছে, কিন্তু দক্ষ কর্মচারীর অভাবে কিন্তু আমরা অনেক সময় ফেলার হচ্ছি। তো সেই লক্ষ্যে আমি সাম্প্রতিক 2022 সালে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড উইন করছিলাম। ওই সময় আমি ব্রিটেনে যাওয়ার পরে তাদের যে ইউনিটিটা দেখেছিলাম, যে প্রায় 12,000 রেস্টুরেন্ট মিলে একটা অ্যাসোসিয়েশন আছে এবং তারা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, এশিয়ান কারি অ্যাওয়ার্ড বা অনেক ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে যারা দক্ষ শেফ, এন্টারপ্রেনার বা দেখা যাচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা বিভিন্ন পেশায় যারা দক্ষ, তাদেরকে কানেক্টিং করে ফেলে, যার ফলে তাদের রেস্টুরেন্ট বিজনেসটাও কিন্তু অনেক ভালো চলছে। আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট ওনার আছে, অনেক বিজনেসম্যান আছে, আরো অনেকে এই পেশায় আসতে চায়, কিন্তু দক্ষ কর্মচারীর অভাবে কিন্তু এটা করতে পারছে না। ওই লক্ষ্য নিয়েই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আমি প্রথম আয়োজন করার উদ্যোক্তা নিই এবং তার সফল অনুষ্ঠানটা 24শে মে টেরেস অন দ্য পার্কে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আয়োজন করেছি এবং বিভিন্ন দেশের যারা দক্ষ শেফ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। অনেকেই জয়েন করছে, অনেকে ভার্চুয়ালভাবে জয়েন করছে, অনেকে আমাদের সঙ্গে রেজিস্ট্রেশন করেছে। সব মিলে অত্যন্ত প্রত্যাশার একটা দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছি। জি, মানে আপনাদের জায়গা থেকে আপনারা সন্তুষ্টি জানাচ্ছেন যে যে লক্ষ্য নিয়ে আপনারা শুরু করেছিলেন, যেহেতু প্রথমবার কিছুটা হলো সেটা সাফল্যের দ্বার প্রান্তে গিয়েছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিষয়টি, সেটা হলো যে এই আয়োজনের পরে আপনি যে একটি কানেক্টিভিটি তৈরি করার কথা বলছিলেন, বিশেষ করে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড জয়ের সময় আপনি দেখেছেন 12,000 বলছিলেন যে রেস্টুরেন্টগুলো একসঙ্গে একটা অ্যাসোসিয়েশনের মতো আছে এইখানে, অর্থাৎ নিউ ইয়র্কে আমরা জানি, যদি এই 5টি বড়োর কথাই বলি, প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট হচ্ছে এবং নতুন নতুন ভাবে আসছে, কিন্তু আমরা অনেকগুলো আবার দেখছি বছর খানেক যেতে না যেতেই বন্ধ হয়ে যাচ্ছে। এই রেস্টুরেন্ট মালিকরা যারা, উদ্যোক্তা যারা, তাদের সঙ্গে কোন একটা অ্যাসোসিয়েশন করা, কোন একটা কানেক্টিভিটি তৈরি করা, সেটির কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? ধন্যবাদ। আসলে এটা নিয়েও আমরা কাজ করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন করার জন্য যারা মালিক আছে তাদের সাথে যোগাযোগ করা এবং একটা কানেক্টিং তৈরি করা।
শুধুমাত্র আমাদের নিউ ইয়র্কে নয়, নিউ ইয়র্কের বাইরেও কিন্তু অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে, তাদের সাথে একটা ওয়েল কানেক্টিং তৈরি করে আমরা আমাদের বাংলাদেশি একটা রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করছি এবং অনেকের সঙ্গে যোগাযোগ করে সবাই কিন্তু সম্মতি দিচ্ছে এবং তারাও খুব উৎসাহ দেখাচ্ছে যে না, এটার মাধ্যমে আমরা আমাদের অনেক সমস্যা আছে বিজনেসের ভিতরে, যেমন আমাদের সিটি, বিভিন্ন সিটিতে কিন্তু নানান ধরনের সমস্যা আছে, নতুন নতুন রেগুলেশন আছে। যারা পুরাতন আছে তাদের কাছ থেকে অনেক ভালো সাজেশন নিয়েও কিন্তু আমরা অনেক সময় লস কভার করতে পারি। আবার আমরা শেয়ারে অনেক সময় দেখা যাচ্ছে যদি কেউ কোনো রেস্টুরেন্ট বা কোনো ব্যবসায়ী কোনো সমস্যার কারণে যদি সে কোনো কায়দায় ফেল হওয়ার চিন্তা ভাবনা করে, আমরা কিন্তু একে অপরের সহযোগিতা করেও কিন্তু তাকে আমরা উঠায় নিয়ে আসতে পারি। সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে হয়তো দেখবেন যে আমাদের এই ধরনের অ্যাসোসিয়েশন তৈরি হবে এবং আমি এই লক্ষ্যে কাজ করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে হয়তো ভেরি সুন আমাদের এটা আত্মপ্রকাশ পাবে। ওকে, আমরা আমেরিকান কারিওয়ার্ডের সূত্র ধরেই আপনার কাছে জানতে চাই, যারা এই রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চান তারা মূলত কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেন এবং এই কারিওয়ার্ডের মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে উঠে যাওয়ার সুযোগ তৈরি হবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর রেস্টুরেন্ট ব্যবসা আমরা অনেকেই মনে করি এটা অত্যন্ত লাভজনক বিজনেস। আমি মনে করি এটা হলো সবচেয়ে ঝুঁকি সম্পন্ন একটা বিজনেস, কারণ এখানে কিন্তু আপনার খাবার পরিবেশন করা, হাইজেনিক মেনটেন করা এবং অনেক কঠোর পরিশ্রম করে কিন্তু এই বিজনেসটাকে দাঁড় করাইতে হয়। এই লক্ষ্যে হঠাৎ করে বিনিয়োগ করলেই কিন্তু এখান থেকে লাভ পাওয়ার কোনো পজিটিভ দিক আমি দেখি না। এখানে নিজেকে যারা উদ্যোক্তা হবেন তাকে অবশ্যই এই পেশাগত দক্ষতা থাকতে হবে, ম্যানেজমেন্ট অথবা দেখা যাচ্ছে ইনসাইড কুকিং, বোথ সাইড হলেই ভালো। কারণ হলো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে যারা কুক বা শেফ। এখানেই কিন্তু আমাদের এই শেফের, একজন দক্ষ শেফের উপর নির্ভর করে একটা রেস্টুরেন্টের ভালো খাবারের জনপ্রিয়তা, বিচার বিশ্লেষণ। আর দক্ষ শুধুমাত্র রান্নায় দক্ষ না, তাকে অবশ্যই হাইজেনিং বা এডুকেটেডেও দক্ষ হতে হবে। এই লক্ষ্যে কিন্তু আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, যার ফলে অনেক সময় যারা রেস্টুরেন্ট বিজনেসে আসে অল্প দিনের ভিতরে তারা দেখা যাচ্ছে একটা ভালো পজিশন গড়লেও এক সময় লোকবলের কারণে কিন্তু অনেক রেস্টুরেন্ট বন্ধ করা বা ঝরে যায় বা মালিকানা চেঞ্জ হতে দেখা গেছে। তো এই লক্ষ্যে আমাদের কারি অ্যাওয়ার্ডের যেটা সূত্র, আপনারা জানেন যে মে মাসের যে অনুষ্ঠানটা হলো, এখানে প্রায় 17টা দেশ থেকে এখানে আমাদের ইন হাউস কিন্তু জয়েন করছে বিভিন্ন দক্ষ শেফ, এবং এর মাধ্যমে কিন্তু অনেক মানুষ কিন্তু দক্ষ মানুষ কিন্তু আমাদের আমেরিকাতে আসা যাওয়ার সুযোগ পাবে। তাদের মাধ্যমেও কিন্তু আমরা অনেক হেল্প পাবো এবং অনেক শেফ কিন্তু আমাদের রেস্টুরেন্টে এসে সরাসরি কাজ করতে পারবে। তাদের যে দক্ষতা আছে সেটা কিন্তু শেয়ার করে আরো আমাদের এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্টে কাজ করতে মানে হেল্প করবে। এই জন্য এই কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের বিজনেসের জন্য এবং আমাদের দেশীয় বা এশিয়ান খাবারকে প্রমোট করার জন্য একটা চমৎকার একটা পথ আমি মনে করি। জি, দুটো বিষয় আছে এখানে। একটা হলো যারা আছেন অলরেডি শেফ, তাদেরকে এই নতুন যে শেফরা বিভিন্ন দেশ থেকে এলেন তারা প্রশিক্ষিত করে কিংবা তাদের অভিজ্ঞতা বিনিময় করে দক্ষ করে তোলা। আরেকটা বিষয় হলো নতুন করে শেফ তৈরি করা। এই নতুন শেফ তৈরি করার জায়গাটাতে আপনারা এই কারিওয়ার্ড কোনো ভূমিকা রাখছে কি? জি, আমরা অবশ্যই রাখতেছি। আমাদের বাংলাদেশে এখন প্রায় 61টি ইনস্টিটিউট তৈরি হয়েছে এই রান্নার উপরে, যেটা দেখা যাচ্ছে গত 5 বছরেও কিন্তু 7-8টি ছিল। তো এটা সরকারও কিন্তু এখন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ সরকার 2018 সালে এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের একটা প্রতিষ্ঠান সরকারিভাবে দাঁড় করিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত করছে।
যার ফলে এখান থেকে কিন্তু অনেক দক্ষ শেফ এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের উপরে ছেলে মেয়েরা বেরিয়ে আসছে এবং শিক্ষিত সম্প্রদায় কিন্তু এখন তারা তাদেরকে নিজেকে ডেভেলপ করার জন্য এইসব ইনস্টিটিউটে যে তারা ভর্তি হচ্ছে এবং তারা নিজেরা স্কিল ডেভেলপমেন্ট করছে। তো এর ফলে এখান থেকে কিন্তু বিভিন্ন দেশে তারা কিন্তু জনশক্তি শেয়ার করছে, তারা কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারবে এবং তারাও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবে। পাশাপাশি আমাদের কমিউনিটিতেও আমরা দেখা যাচ্ছে এই দক্ষ যে শেফ গুলো আসছে তাদের মাধ্যমে কিন্তু আমরা ইনস্টিটিউট করে অনেক দক্ষতা এখানে ডেভেলপমেন্ট করতে পারবো। যারা যেসব রেস্টুরেন্টে দুর্বল লোক আছে শিখতে চায় তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে এই রেস্টুরেন্টদের কিন্তু এই বিজনেসটাকে আমরা হেল্প করতে পারবো। তো এই জন্য কিন্তু কারি অ্যাওয়ার্ড এই বড় ধরনের হেল্প হ্যান্ডিং হিসেবে কাজ করতে পারবে। দুটো বিষয় এখানে আছে। আমরা যদি শুরুতে আমেরিকার বিষয়টি বলি, পরে বাংলাদেশের বিষয়টিতে যাব। আমেরিকাতে কেউ একজন যদি শেফ হতে চায় কিংবা কোন একটা রেস্টুরেন্টের উদ্যোক্তারা মনে করছেন তাদের যে জনশক্তি আছে তাদেরকে শেফ হিসেবে ভালো শেফে রূপান্তর করবেন, কি জায়গা আছে কিংবা কোথায় আছে প্রশিক্ষণের সুযোগ তারা সেটা নিতে পারবেন? আমেরিকাতে অনেকগুলো কুকিং ইনস্টিটিউট আছে, আমেরিকান কুলিনারি ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস, তারপরে প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজের সাথে কিন্তু কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, যেটা দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি এই দেশে আছে এবং এটা কিন্তু অত্যন্ত সম্মানী একটা পেশা। আমি এখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টস সেন্টার থেকে কিন্তু আমি ওখান থেকে প্রশিক্ষণ নিয়েছি। তো এখানে যাওয়ার পরে আমরা কিন্তু যেটা শিখছি হাতে কলমে এবং প্র্যাকটিক্যালে, সেটা কিন্তু হিউজ একটা কুকিং এনভায়রনমেন্ট, যেটা দেখা যাচ্ছে আমি এই স্কুলে যাওয়ার আগে কিন্তু আমি এখানে শেফ ছিলাম এবং মেন শেফ ছিলাম, কিন্তু যখন যাওয়ার পরে আমি যখন হাতে কলমে শিক্ষা শুরু করলাম তখন যাওয়ার পরে বুঝলাম যে না, এই শিক্ষাটা আর আমাদের শিক্ষার ভিতরে ব্যাপক পার্থক্য আছে। একটা একাডেমি ব্যাকগ্রাউন্ড আর একটা শুধুমাত্র হাতে কলমে জানা, হাতে কলমে শিক্ষা, দুইয়ের ভিতর অনেক পার্থক্য। তো এইটা যদি একসঙ্গে থাকে, একাডেমিক শিক্ষা থাকলো, হাতে কলমে শিক্ষাটাও থাকলো, প্র্যাকটিক্যাল নলেজটাও থাকলো, তাহলে দেখা যাচ্ছে একটা ভালো কিছু হওয়া সম্ভব। জি, কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিক করে আপনার কাছে জানি, সেটা হলো বাংলাদেশি রান্না কিংবা বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকদেরকে নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশি কোনো উদ্যোক্তা কিংবা বাংলাদেশি কোনো প্রশিক্ষণের জায়গা কি আছে, যে আপনারা যারা পায়োনিয়ার আছেন তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যারা শেফ হতে চান তাদের জন্য? এখনো এই ধরনের প্রতিষ্ঠান আমাদের নেই, তবে আমরা যারা অনেক রেস্টুরেন্টের মাধ্যমে নিজেদের প্রয়োজনে আমরা শেখাচ্ছি। তবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমি রিসেন্ট গত বছরের এই বছরের জানুয়ারিতে আমি উদ্বোধন করলাম ঢাকাতে খলিল কুলিনারি আর্ট সেন্টার। তো এখানেও আমি চেষ্টা চালাচ্ছি, যেহেতু আমি এখানে লেখাপড়া করেছি, যে আমি এখানে একটা ইনস্টিটিউট করব। তো এখানে যদি যারা শিখতে চায় এবং আমাদের সিটি এবং ফেডারেলের সাথে যোগসূত্রে যে কিছু গ্রান্ট এনে আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাল্লাহ ভেরি সুন এটাও আমাদের ওপেন হবে ইনশাল্লাহ, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালিত আছে। ভেরি সুন আপনাদের মাধ্যমে ওটা আমরা সকলকে জানিয়ে দিব। বাংলাদেশের প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো বাংলাদেশে যারা শিখছেন তারা শিখে বাংলাদেশের যে ভালো মানের রেস্টুরেন্ট গুলো আছে, হোটেল গুলো আছে, সেখানে তাদের চাকরির সুযোগ হচ্ছে। একই সঙ্গে বাইরে দক্ষ জনশক্তি হিসেবে তাদের যাওয়ার বিষয়টি আলোচনায় আছে। যদি দক্ষ জনশক্তি হিসেবে আমেরিকায় আসতে চায়, অর্থাৎ বাংলাদেশে এই হসপিটালিটি ম্যানেজমেন্টে শিখে তারা আসতে চায় আমেরিকায়, তাদের জন্য আসলে কি সুযোগ রয়েছে? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু খাবারের সাথে সংশ্লিষ্ট জবের কিন্তু অভাব আছে। বিশেষ করে আমাদের আমেরিকাতে প্রায় এই বছরও কিন্তু ঘোষণা দিয়েছে 25,000 দক্ষ জনশক্তি নিয়োগ করবে শুধুমাত্র হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কুকিং সেক্টরে। তো এগুলো অবশ্যই সার্টিফাইড বা কোনো জায়গা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বিশেষ করে হাইজেনিক মেনটেন বা স্কিল যে জিনিসটা থাকবে, তারা কিন্তু J1 ভিসার মাধ্যমে এবং EB3-র মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকাতে আসতে পারবে। পাশাপাশি ILOর মাধ্যমে ইন্টারন্যাশনাল লেভেলের মাধ্যমে বাংলাদেশে কিন্তু প্রচুর
জনশক্তি বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে এই যে সাম্প্রতিক আমরা গত মাসে আইএলওর সঙ্গে একটা কন্ট্যাক্ট করলাম, আমাদের ইনস্টিটিউট তারা প্রায় 2 লক্ষ মানুষ আমাদের এখানে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে কিন্তু তারা নিয়ে যাবে। তো এটা হলো অত্যন্ত চমৎকার একটা জায়গা যেখান থেকে নিজেকে ডেভেলপমেন্ট করা এবং ভালো স্কিলে জব নিয়ে বিভিন্ন দেশে যাওয়া, এটার একটা বড় সুযোগ কিন্তু এই কুকিং সেক্টরে আছে। আদারওয়াইজ আমরা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর ম্যান পাওয়ার রপ্তানি করছি, কিন্তু সবাই অদক্ষ লেবার হিসেবে। তো যার ফলে আমাদের কিন্তু বিভিন্ন দেশে যে লেবারই করতে হয়, আমরা কিন্তু স্কিল নিয়ে যাচ্ছি না। আর যখন কেউ স্কিল নিয়ে যাবে তার কিন্তু স্যালারি এবং স্ট্রাকচার এবং তার একটা সুযোগ সুবিধা এবং বেতন, স্কিল এবং তার সম্মান, এই 3টাই কিন্তু বৃদ্ধি পাবে, অনেক বেশি এরকম বৃদ্ধি পাবে। আমরা আবারও কারিগরি ফিরি। প্রথমবারের অভিজ্ঞতা আপনাদেরকে নিঃসন্দেহে পরের বারের জন্য তৈরি করছে, এবং এই যে কোনো আয়োজনের আসলে সাফল্যটা মূলত নির্ভর করে সেটি ধারাবাহিকভাবে কতটা আয়োজন হচ্ছে। অনেকে আছেন আপনাদের রেস্টুরেন্ট ব্যবসার মতো শুরু করলেন, 1 বছরের মধ্যে বন্ধ হয়ে গেল, তিনি আসলে কোনো কিছু যোগ করতে পারলেন না। আপনারা এই কারিগরটাকে সামনের দিকে কতটুকু এগিয়ে নিতে চান এবং নতুন কি কি পরিকল্পনা যোগ করতে চান? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা এই বছরে আসলে ইনিগ্রেশন মানে একটা বীজ বপন করলাম কারি অ্যাওয়ার্ডের। আসলে কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি প্রথমেই বলছি যে আমি আমাদের আমেরিকাতে সফল এই কারি ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করার লক্ষ্যে কাজ করছি। প্রতি বছর আমরা এটা করব। প্রতি বছর আমরা বিভিন্ন দেশের যারা সুনামধন্য শেফ এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে তাদের সাথে একটা যোগসূত্র তৈরি করব, এবং তাদের মাধ্যমে এবং আমেরিকার বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসায়ী যারা আছে তাদের মাধ্যমে একটা সুন্দর একটা মিলন মেলার স্থান তৈরি করব, এবং একে অপরের সাথে একটা যোগসূত্র তৈরি করে মানে আমাদের যে দক্ষতা শেয়ার করার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করব। এটা আসলে আমাদের প্রথম বছর অত্যন্ত চমৎকারভাবে আমরা চেষ্টা করেছি এটা সম্পূর্ণ করার জন্য। এখান থেকে ভুল ত্রুটি যেটা আছে সংশোধন করে আগামী বছর আরো বড় পরিসরে এবং আরো চমৎকারভাবে সকলকে নিয়ে বড় পরিসরে একটা কারি অ্যাওয়ার্ডের আয়োজন আমরা করব। ভেরি সুন আমরা পরবর্তী তারিখ ঘোষণা করব, এবং শুধুমাত্র আমেরিকাতে নয়, সারা পৃথিবীতে যারা দক্ষ শেফ আছে তাদের সাথে আমাদের যোগসূত্র থাকবে, এবং যারা হোটেল ব্যবসায়ী আছে। তো এই লক্ষ্যে আমাদের একটা টিম ম্যানেজমেন্ট অলরেডি তৈরি হয়েছে এবং আরো তৈরি হবে। অনেকেই আমাদের অ্যাপ্রিসিয়েট করছে বিভিন্ন দেশ থেকে, এবং তারা আমাদের সঙ্গে একত্রে কাজ করতে চায়। বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিছু অ্যাসোসিয়েশন আছে, ফেডারেশন আছে, যেমন বাংলাদেশ শেফ ফেডারেশন, কুলিনারি ফেডারেশন, ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল ফেডারেশন, তারপরে বিভিন্ন জায়গা আছে, গুজরাটের মাস্টার শেফ কিং ফেডারেশন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে কোরিয়ান কুকিং ফেডারেশন, বিভিন্ন দেশের সাথে কিন্তু আমাদের একটা ভালো কানেক্টিং তৈরি হয়েছে এই কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে। এবং ইউকেতে যে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন যেটা, তারা কিন্তু অলরেডি আমাদের এখানে জয়েন করছে বছরে। তো সব মিলে আমরা কানাডা থেকে জয়েন করছে, কানাডা ইনস্টিটিউট এবং শেফ ফেডারেশন। তো সব মিলে আমরা এদের সাথে একটা ওয়েল কানেক্টিং তৈরি করা, এবং আরও যারা আছেন এবছরে আমরা আমাদের মেন স্ট্রিমে অনেক রেস্টুরেন্ট, বিশেষ করে এখানে যারা কোরিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগ হওয়ার জন্য অলরেডি আমাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করছে। হ্যাঁ, কিছু কোরিয়ানরা এবং চাইনিজরা আমাদের সঙ্গে জয়েন্টও করছিল। তো আমরা একটা ওয়েল কানেক্টিং তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের রেস্টুরেন্টগুলো সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত। তো এখান থেকেও আমরা বেরিয়ে আসার জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় ধরনের একটা সহায়ক হিসেবে কাজ করবে। কারণ শুধুমাত্র আমরা যে আলাদা একটা দেশ
স্বাধীন একটা দেশ, আমাদের স্বাধীন কিছু খাবার আছে, বিশেষ করে বাংলাদেশি ফুড আর ইন্ডিয়ান ফুড যে আলাদা একটা ব্যাপকতা আছে, এটা তুলে ধরার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা, এই আমেরিকান একটা কারি ভূমিকা অ্যাওয়ার্ড রাখবে কিন্তু বলে। এটা অনেক বড় সহায়ক হবে। ওকে, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হলো যারা স্টাবলিশড, যারা অলরেডি এই প্রফেশনে আছে, তাদেরকে নিয়ে আপনারা এই প্রোগ্রামটি করছেন, কিন্তু যারা নতুন, একেবারে এই নতুন করে শুরু করতে চায়, এই প্রফেশনটা নিতে চায়, এই প্রফেশনে কেরিয়ার করতে চায়, তারা কিভাবে লাভবান হবে, কিংবা তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। এটা নিয়ে কিন্তু আমাদের এই কারি অ্যাওয়ার্ডের একটা চমক ছিল যে এবার আপনিও হবেন শেফ। হোম শেফ কিন্তু একটা ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড প্রদান করেছি, প্রায় 5টি অ্যাওয়ার্ড দিয়েছি এবছরে। যারা আমাদের মা বোনেরা বা অনেকেই দেখবেন যে ঘরে বসে রান্না করে ক্যাটারিং করছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন উৎসবে তারা খাবার বিক্রি করছে স্ট্রিট ফুড হিসাবে, তাদেরকে আমরা আমাদের সাথে একত্রিত করার জন্য তাদের কম্পিটিশন, কুকিং কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আমরা এবছরে 5 জনকে পুরস্কৃত করেছি। তো আমাদের ইচ্ছা আছে এই শ্রেণীর মানুষকে আমরা কানেক্ট করা, রেজিস্ট্রেশন করা এবং তাদেরকেই প্রশিক্ষণ দিয়ে দক্ষ শেফ তৈরি করা, এই লক্ষ্যে কিন্তু আমি কাজ করছি। তো ইনশাল্লাহ এই কারি অ্যাওয়ার্ড এটার হবে আরেকটা পার্ট। হ্যাঁ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দীর্ঘদিন অভিজ্ঞতা নিয়ে একজন স্টাবলিশড ব্যবসায়ী হিসেবে এই শিল্পে অবদান রাখছেন, কিন্তু আমাদের প্রচুর মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা হয়তো বাসায় পিঠা বিক্রি করেন, তিনি হয়তো রেস্টুরেন্টগুলোতে সেটি সরবরাহ করেন, তার হয়তো কোনো লাইসেন্স নেই, ফুডের যে একটা সনদ নিতে হয় সেটা নেই, অর্থাৎ তারা নানা সমস্যা নিয়ে কাজগুলো করেন এবং এটি অনেকটা মানে লিগালি তারা করছেন না। যে তাদেরকে সংগঠিত করে তাদেরকে পথ দেখিয়ে দেয়, আপনারা যারা শুরুতে আছেন তারা পথ দেখিয়ে দেয়, এই কাজটুকু আসলে কোনো পরিকল্পনার মধ্যে আনা যায় কিনা? হ্যাঁ, এই জন্য আসলে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন, পাশাপাশি আমাদের সরকারেরও সহযোগিতা প্রয়োজন। আমাদের দেশের যে খাবারগুলো আছে, বিশেষ করে স্ট্রিট ফুড এবং ডেজার্ট পিঠা যেটা বললেন, এটা কিন্তু অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক ভালো মানের খাবার আমি মনে করি। আমি গত বছর এই ডিসেম্বর এবং জানুয়ারিতে আমি দেশে ছিলাম, তো কয়েকটা পিঠা উৎসবে আমি জয়েন করেছিলাম বিচারক হিসাবে। তো দেখতে পেলাম প্রায় 100 থেকে 150 ধরনের আইটেম যেটা আছে, যেটা এত ডেজার্ট কিন্তু আমাদের আমেরিকাতেও নাই। রাইট। তো এই ডেজার্ট গুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু কিছু ডেজার্ট আছে, এই ডেজার্ট গুলো যদি আমরা কানেক্ট করতে পারি এবং এই ডেজার্ট গুলো যদি আমরা পপুলার করে মার্কেটিং করতে পারি, তাহলে আমাদের এই খাবারটা দিয়ে কিন্তু আমরা বিশ্ববাজারে একটা বড় অবস্থান তৈরি করতে পারি। এই জন্য আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে কিছু ফুড ফেস্টিভ্যাল, স্ট্রিট ফুড এবং এই বিষয়ে কিন্তু তাদের হেল্প দরকার এবং সহযোগিতা করা দরকার। এবং আমাদের মতো যারা শেফ আছেন, আপনাদের মতো যারা সংবাদকর্মী আছেন, মিডিয়া পার্সোনালিটি আছেন, বা এই সবাই কিন্তু মিলে এটা সম্ভব, একার পক্ষে কিন্তু এটা করা সম্ভব নয়। এবং যারা যারা এখন এই কাজগুলো করছে তাদের নিজের উদ্যোগে, যখন দলগতভাবে বা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে, এটার কিন্তু পপুলারিটিও বাড়বে এবং কানেক্টিভিটিও অনেকটা বাড়বে। বিশেষ করে আমরা শুধুমাত্র আমাদের কমিউনিটির লোক নিয়ে কিন্তু আমরা উৎসব করি, যেমন পিঠা উৎসব, বৈশাখী উৎসব। তো এখানে আমার একটা প্রশ্ন হলো যে আমাদের অন্য কমিউনিটিদেরকে ইনভাইট করে তাদেরকে বোঝাইতে হবে দিস ইজ আওয়ার ফুড। শুধুমাত্র আমরা আমাদের খাবারকে প্রমোট করলে, আমরা যেটা চিনি সেটাকে নতুন করে চেনানোর কিছু নেই, যিনি চেনেন না তাকে চেনাতে হবে। আর এটা করতে গেলে এই কারি অ্যাওয়ার্ডের মতো আয়োজন দরকার, ফুড ফেস্টিভ্যালের মতো আয়োজন দরকার এবং ভালো মাধ্যম কিন্তু তৈরি করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। একেবারে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হলো যে অনেক ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হয়, আমাদের যে প্রচলিত খাবারগুলো আছে, আমি শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশি যারা আমেরিকায় বসবাস করেন তারাও তো আছেন, তারাও এই ফুড ফেস্টিভ্যাল গুলোতে তো বাংলাদেশি খাবারগুলো চেনানোর একটা সুযোগ আছে। আসলে আমাদের ওয়েল কানেক্টিং নাই, প্রচুর ফুড ফেস্টিভ্যাল আছে, আবার আমেরিকাতে সময়ের একটা অভাব আছে, কস্টিং এর একটা বিষয়, আপনি বিনিয়োগ যেটি করবেন সেটা আউটপুটটা পাবেন কিনা সেটা, ওখানে দেখা যাচ্ছে যাওয়ার জন্য কি ধরনের সিস্টেম, এটাও কিন্তু অনেক সময় আমরা তথ্যটা সঠিক জানি না, যার ফলে কিন্তু আমরা অনেকে যেতে পারি না।
আবার যারা ভালো বিজনেস করে তাদের বিজনেস দেখা যাচ্ছে আমি অনেক জায়গাতেই দাওয়াত পাই, অনেক জায়গায় কিন্তু আমাদের ইনভাইট করে। আজও আমাদের একটা ইনভাইট ছিল নিউ ইয়র্ক সিটির স্মল বিজনেসের যারা দেখা যাচ্ছে সিটিতে ভালো করছে তাদের ইনভাইট ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম যে আমরা কি করতে চাই, ক্যাটারিং বা দেখা যাচ্ছে আমাদের ফুডগুলো কিভাবে প্রমোশন করতে চাই। খুব ভালো তারা সাজেশন দিয়েছে, কিন্তু সময়ের অভাবে কিন্তু অনেক সময় সেটা করা সম্ভব হয় না। তবে তারপরেও এত ব্যস্ততার মাঝখানে আপনারা আমেরিকান ক্যারিওয়ার্ডের প্রথম পর্বটা শেষ করেছেন এবং দ্বিতীয় বছরের জন্য শুভকামনা জানাচ্ছি আপনাকে মোহাম্মদ খলিলুর রহমান। আপনার এই চেষ্টা অব্যাহত থাকুক এবং আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। টিবিএনকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ফুড বিজনেসটাকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি, বাংলাদেশি ফুডকে একটা জাতীয় ফুড হিসেবে পরিচিত করতে পারি। এটাই আমার লক্ষ্য। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা ক্যাশে যারা বাড়ি কিনতে চান তারা কিভাবে কিনবেন সে বিষয় নিয়ে কথা বলবো। বেটার হোমস রিয়েলটি সিও আসিফ চৌধুরী আমাদের সাথে যোগ দেবেন শিগগিরই। ভালো থাকুন। আবারও স্বাগত দিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। সামার আসছে, সামারকে বলা হয় বাড়ি কেনার জন্য কিংবা বিক্রি করার জন্য খুবই সুবর্ণ সময়, এবং এই সময়টাতে যারা বাড়ি কিনতে চান, বিশেষ করে নতুন করে একেবারে নতুন ক্রেতা যারা, তাদের জন্য অনেক প্রশ্ন কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে লোন নেবেন, ক্যাশে কিনবেন নাকি লোন নিয়ে কিনবেন, নানা ধরনের প্রশ্নগুলো থাকে বলে আমরা আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বেটার হোমস রিয়েলটি সিও আসিফ চৌধুরীকে। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা যারা দেখছেন তারা যদি টেলিফোনে কোনো প্রশ্ন করতে চান এই বিষয়ে, আমাদের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনার প্রশ্নের উত্তর আপনি খুঁজে নিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। আসিফ ভাই, সেটা হলো যে সামার, আমরা সবাই ধরে নিই যে সামারে আসলেই মানুষ বাড়ি পরিবর্তন, বাড়ি কেনা বেচা এইসব পরিকল্পনাগুলো করতে থাকে। আপনাদের প্রস্তুতি কেমন, কিংবা মার্কেটের এখনকার অবস্থাটাই আসলে কেমন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিউয়ার যারা আমাদের সাথে এই প্রোগ্রামে আজকে যুক্ত হয়েছেন বা ফিউচারে এই প্রোগ্রামটি উপভোগ করবেন বা দেখবেন। আসলে রিয়েল এস্টেটে সবসময় আমরা ব্যস্ত থাকি, বাট সামারটা এই কারণেই বলা হয় যে কারণ একটা ফ্যামিলির স্কুল বন্ধ হয়ে থাকে, এরা মুভিং করে থাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে, একটা বাসা থেকে আরেকটা বাসা, একটা নেইবারহুড থেকে আরেকটা নেইবারহুড, অন্যান্য ক্ষেত্রে স্টেট টু স্টেটও হয়ে থাকে। তো সামারটাকে বেসিক্যালি একটা ফেস্টিভ মোমেন্ট ফর রিয়েল এস্টেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য, যারা বিক্রি করেন তাদের জন্য, যারা কিনেন তারাও, এবং এজেন্ট এবং মর্টগেজ ব্রোকার, ব্যাংক, সবাই কিন্তু একটা ব্যস্ত মৌসুমে মানে নিজেরা থেকে আগে থেকে প্রিপারেশন থাকেন যে এই 3-4টা মাস আনটিল সেপ্টেম্বর পর্যন্ত একটা বিজি মৌসুম থাকে। তো সেটা আমরা সবাই কম বেশি যারা এই লাইনে যুক্ত আছি সবাই সেটা বোঝেন, এবং ক্রেতারাও যারা বাড়ি কিনবেন করে ভাবছেন তারাও এই টাইপকেই আসলে বেছে নিতে চান। সবাই প্রস্তুত। বাজারের কি অবস্থা? বাজার কতটা প্রস্তুত, অর্থাৎ মার্কেটের এখন কি অবস্থা? ডিপেন্ড করতেছে কোন নেইবারহুডে আপনি বাড়ি কিনবেন। হ্যাঁ, কোন এরিয়াতে, লং আইল্যান্ডে কিনছেন, কুইন্সে কিনছেন বা ব্রঙ্কসে কিনছেন বা ব্রুকলিনে কিনছেন, মোটামুটি 5 বড়তে মোটামুটি একটা সবসময় একটা কম্পিটিশন ভাবছি, কারণ যেহেতু আপনাদের মনে রাখতে হবে শুধু আমাদের কমিউনিটির লোকজন না, রাইট? অনেকেই ধারণা করেন যে আমি অফার দিলেই বাড়িটা পেয়ে যাব। দেখা যাচ্ছে যে একটা বাড়ির মূল্য 800,000, উনি অফার দিলেন 750, উনি ধারণা করেন তাকে হয়তো নেগোসিয়েশনটা করা যাবে। খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, যখন একজন রিয়েলেটার আপনার এজেন্ট ছাড়া অন্য এজেন্ট যখন সেটা মার্কেটে দিয়ে থাকে, সাধারণত এটা সিএমএ করে থাকে, একটা কম্পেয়ার মার্কেট প্রাইজাল করে একটা করে সে মার্কেটে দিয়ে থাকে, একটা স্কোয়ার ফিট ধরেই, এটা প্রাইস ধরেই সে করে থাকে। কোনোভাবেই সেটা আকাশ পাতাল খুব একটা সে করবে না, এবং নর্মালি ওই লেভেলেই থাকে, অথবা একটু কম দিয়ে সে মার্কেটে দিয়ে থাকে। তো আপনারা যারা কিনবেন, যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন বা দেখবেন আমাদের এই প্রোগ্রামটা, প্লিজ আপনারা নিচের দিকে আপনারা যাবেন না, আপনারা ইকুয়াল সমান যদি বাড়ি নেওয়ার ইচ্ছা থাকে ওই সেম প্রাইসের কাছাকাছি দিবেন, অথবা লিটল বিট হায়ার। কিন্তু তিনি কিভাবে বুঝবেন? সবাই তো একটু লাভ চান, মানে একটু কমে যদি পাওয়া যায়, সবারই তো এটা প্রত্যাশা থাকে। তাহলে বাজারে আসলে এটা দামটা কোনটা এক্স্যাক্টলি বললে তিনি পাবেন
সেটা তিনি বুঝবেন কিভাবে? সেটা আপনার যে রিয়েল এস্টেট এজেন্টকে আপনি চুজ করে নেবেন, সেক্ষেত্রে আপনার প্রথমেই আপনি আপনার হোমওয়ার্কটা করে নিতে হবে যে এজেন্ট যাকে নিচ্ছেন সে আপনাকে সঠিকভাবে আপনার ইনফরমেশন দিচ্ছে কিনা। একটা বাড়ি কেনার আগে আপনি যখন এই ঘরের ভিতরে ঢুকবেন, যে একটা ভিজুয়াল ভিউ আছে সে দেখতে পারবেন আপনার বাথরুম কন্ডিশনটা কীরকম, কয় বছর আগে সে বাথরুমটা হয়েছে, একটা কিচেনটা কত বছর আগে রেনোভেট করা হয়েছে, একটা ফ্লোরটা কেমন আছে সেটা আপনি, উইন্ডোগুলো ঠিক আছে কিনা, হিটিং সিস্টেমটা ঠিক আছে কিনা, রুফটা কখন আপনার ইন্সপেকশনের ব্যাপার, একটা ভিজুয়ালিটির ব্যাপার আছে, আপনার পছন্দের ব্যাপার। যদি আপনার পছন্দ হয়ে যায়, তাইলে আমার মনে হয় না, মানে আমি পার্সোনালি আমি অ্যাডভাইস করবো সেই বাড়ি থেকে আপনার ব্যাক ডাউন হবেন না। হয়তো 5-10 হাজার বেশি হবে, হয়তো 5-10 হাজারে হয়তো আপনার মান্থলি পেমেন্ট $15 থেকে $20 মধ্যে ওঠানামা করবে। তো সেই $20 জন্য তো আপনার একটা পছন্দের একটা বাড়ি আপনি মিস করাটা ওটা বোকামি হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বায়াররা মিস আউট করতেছেন, দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়েও কাঙ্ক্ষিত যে বাড়িটি হচ্ছে না, ওনারা মানে বা এজেন্টরা ওনাদেরকে বোঝাইতে পারে, বা ওনারাও নিজেরা বুঝতে পারতেছেন না যে এক্স্যাক্টলি কত টাকা দিলে আপনার বাড়িটা পছন্দ হবে। যদি আপনার সেই যে কাঙ্ক্ষিত নেইবারহুডে যদি আপনার বাড়িটা পেয়ে যান, আর আপনার 100% কিন্তু কোনো বাড়ি আপনি নিউ ইয়র্ক সিটিতে পাওয়া যাবে না আনলেস ইউ বিল্ড ইট। বিল্ড করতে গেলেও মনে করেন একটা সময়ের ব্যাপার, টাকার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার একটা বাড়িকে আপনার মন মতো করে তুলতে, যেহেতু সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। মনে করেন 80%ও যদি আপনার চাওয়ার মধ্যে আর পাওয়ার মধ্যে মিল হয়ে যায়, সে বাড়িতে আপনি পিছপা হবেন না। কারণ এখন যে সামার কন্ডিশন আসছে, একটা বাড়িতে কমপক্ষে 8-10 জন ট্রাফিক যাবে, বিট করবে। আপনার যদি নেওয়ার ইচ্ছা থাকে, ডোন্ট ওয়েট ফর $5,000-10,000 জন্য, 10,000-20,000 জন্য আপনি পিছপা হবেন না যদি আপনার পছন্দ হয়ে যায়। কারণ এই যে প্রাইসে, এই যে সামারের যে মনে করেন 800,000-এর যে বাড়িটা পাচ্ছেন, নেক্সট সামারে ওটা হয়তো ফার্স্ট অফ অল ওই বাড়িতে তো পাবেনই না, নেক্সট সামারে হয়তো আরো 50,000 বাড়তে অ্যাড হবে এবং ট্যাক্সও বেড়ে যাবে। কারণ কোনো কিছুই তো কমতেছে না, কমার সম্ভাবনা। অনেকে অপেক্ষা করছিলেন ইন্টারেস্ট রেট কমে কিনা। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারের সঙ্গে বৈঠক করেছেন, তাকে বলেছেন যে ইন্টারেস্ট রেট কমাও, বোকামি করছো, ইন্টারেস্ট রেট কমাচ্ছ না, তোমার কারণে চীন এবং অন্য দেশগুলো এগিয়ে যাচ্ছে। কিন্তু ফেড চেয়ার বলছেন প্রেসিডেন্টের কথায় তিনি বাস্তবতা বাইরে গিয়ে ইন্টারেস্ট রেট কমানোর কোনো সম্ভাবনা নাই বলে তিনি জানিয়েছেন। ফেড একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, প্রেসিডেন্টের কথায় যেভাবে টিবিএন চলে না, ফেডও সেভাবে চলে না, ওদের নিজস্ব গতিতে চলে। ফেডটা একটা ট্রানজাকশনাল ইনস্টিটিউশন, আপনার দেশের স্বার্থে অনেকে ভাবছিলেন যে কমবে, তো সেটা কাজ করে থাকে। বাট আমার ধারণা আরো 2বার ডাউন হওয়ার সম্ভাবনা আছে, হইলেও সেটা খুব বেশি কিছু বলে হবে না, সামান্য হতে পারে। তো বেস্ট হইলো মনে করেন বছর 2-1 পরে যখন ইন্টারেস্ট নেমে আসবে তখন আপনি রিফাইন্যান্স করে নেন। আমি আবারও বলছি যে ইন্টারেস্ট নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নাই, কারণ এটা অনেক ক্ষেত্রে সে ট্যাক্স ডিডাক্ট করে। বাড়ির যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন, মর্গেজ আর্ন ইনকাম বা মর্গেজ যে ট্যাক্স যেটা, সেটা ডিডাক্টেবল, বছরের শেষে আপনি সেটা ক্লেম করতে পারেন। এটা গাড়ির বা ক্রেডিট কার্ডের, ব্লুমিংডেল বা মেসিসের ক্রেডিট কার্ডের মতো না। আপনার অনেক দেখা যাচ্ছে 8-10 হাজার টাকা মেসিসের কার্ডের মধ্যে আছে, বা ভিসা কার্ডে 10,000 টাকা আছে, সেটা কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল না, আপনি ইন্টারেস্টটা নিতে পারছেন। কিন্তু বাড়ির ক্ষেত্রে যেটা আসে সেটা আপনি নিতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, রিফাইন্যান্স করার একটা সুযোগ আছে, যখন কমে আসবে আপনি রিফাইন্যান্স করে নিতে পারবেন। যুগ ধরে এভাবেই চলতেছে আমেরিকার যে সিস্টেম। আমরা যারা আগে বাড়ি কিনেছি 12-13-14-15% বাড়ি কিনেছি, কিন্তু সেটা তো 3%ও নেমে আসছে, 2%ও না, অনেকে রিফাইন্যান্স করেছে প্যান্ডামিকে। সেটা আপনার অপশন আছে, আপনি যখন কমে আসবে তখন রিফাইন্যান্স করে নিতে, আপনার ব্যাংকের সাথেই আপনি করে নিতে পারবেন। হয়তো সামান্য কিছু টাকা আসবে, 4-5 হাজার টাকা খরচ হবে, আর যদি আপনার ব্যাংকে থাকেন এবং সেই টাকাটাও আপনার লোনের মধ্যে, আপনার ক্যাশ টাকা আপনার পকেট থেকে দিতে হচ্ছে না, তো সেভাবে আপনি আগাইতে পারেন। বাট সামারের জন্য যারা বাড়ি কিনবেন, প্রাইস নিয়ে একটু খুব মাথা ঘামায় না, কারণ পছন্দ হয়ে গেলে আপনি নিয়ে নেবেন। আপনি আপনার জায়গা থেকে বলছেন, কারণ অনেকে তো আসলে দামটাই তাদের মাথার মধ্যে থাকে অনেক সময়। যাই হোক, আমরা ক্যাশে বাড়ি কেনার সুবিধা এবং অসুবিধা
দুটোই আপনার কাছে জানতে চাই। ক্যাশের সুবিধা হলো প্রথমে যে বাড়িটা দেখবেন আপনি, মেক শিওর আপনার নেইবারহুডটা দেখবেন। অনেক ক্ষেত্রে হয়তো বাড়ির ভিতর দেখা যায় না, বাট নেইবারহুড তো দেখা যায়। আপনি যে আপনার অনলাইনে যে আপনি সার্চ করতে পারেন কোনো বড় ধরনের কোনো ভায়োলেশন আছে কিনা। অফকোর্স ওই বাড়িগুলোতে কারণ টেনেন্ট ইস্যু থাকে, টেনেন্টরা হয়তো টাকা দিচ্ছে না বা ফোরক্লোজার হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা। যখন আপনি একজন রিয়েল এস্টেট এজেন্টের সাহায্যে নিবেন বা আপনার নেওয়া উচিত আমি মনে করি, তখন আপনি সব ডিটেলস বাড়ির সম্বন্ধে জেনে যাবেন এবং আপনি মেক শিওর যে আপনি 20-30% মার্কেট ভ্যালু থেকে আপনি বাড়িটার জন্য অফার দেন বা কিনেন যদি কেনার ইচ্ছা থাকে। কারণ ওই 30%, 20-30%টাই হইলো আপনার প্রফিট মার্জিন। মনে করেন 800,000-এর বাড়ি বা 750,000-এর বাড়ি আপনি 580 থেকে 600 মধ্যে নেবেন, কারণ ওই যে টেনেন্টে আউট করতেও কিছু সময় লাগবে। যদি যেহেতু আপনার পেমেন্ট থাকতেছে না, একটা বাড়িতে কোনো লোন নাই, শুধু আপনি ট্যাক্স বা ইউটিলিটি বিলগুলো দিবেন, হয়তো আরও 2-3 হাজার টাকা হয়তো মাসে আপনার দিতে হবে। 6 মাসে হয়তো 10-12 হাজার টাকা এক্সট্রা আসবে। এবং টেনেন্টকে যদি আপনার মুভ আউট করতে হয় তাদেরকেও একটু এক্সট্রা দিতে হবে। তো ওইসব আপনি অ্যাড করবেন, আরও $40,000-50,000 আপনার আরও খরচ হবে। এবং তারপরে যদি ভিতরের কন্ডিশনটা না হয় সেটাও আপনার মাথায় রাখতে হবে, রেনোভেট করতে হবে যদি আপনি ইনভেস্টমেন্ট পারপাসে কিনে থাকেন। নিজের জন্য কিনলে তো আর আপনি এমনি রেনোভেট করে আপনার নিজের মতো করে নেবেন, সেটা ডিফারেন্ট ব্যাপার। তো ওইগুলো আপনি আপনার যে মানির যেগুলো আছে আপনি ক্যালকুলেট করবেন যদি ম্যাক্সিমাম প্রফিটের জন্য। তো সাধারণত মনে করেন একটা বাড়ি যারা কিনে থাকেন, যারা ইনভেস্টমেন্টও যারা কিনে থাকেন বা কিনবেন বলে ভাবছেন, আপনার ধরে নিতে হবে যে আপনার একটা বাড়ি কেনার পর 6 থেকে 12 মাস আপনার এই বাড়ির পিছনে এজ এ ইনভেস্টমেন্ট হিসাবে আপনার ওটার পিছনে সময় দিতে হবে এবং যে ডু প্রসেস যেগুলো আছে ওগুলো করবেন। এবং তারপরে আপনার রিটার্ন আপনার মনে করেন অ্যাভারেজ 15-20% আপনার একটা বাড়ি থেকে ক্যাশে যারা কিনে তাদের রিটার্ন আসে। তো এইভাবেই মার্কেট চলতেছে এবং বছরে যদি আপনি 2-3টা করতে পারেন, তো অন্যান্য জব থেকে, অন্যান্য বিজনেস থেকে এটাকে আমি অনেক এগিয়ে রাখবো। সেটা তো বিজনেস করার জন্য। আর যিনি কিনতে চান তার ক্ষেত্রে এটা কি সুবিধা হিসেবে দেখছেন আপনি নাকি অসুবিধা হিসেবে দেখছেন ক্যাশে বাড়ি কেনাটা? না, অফকোর্স সুবিধা হিসাবে। আর যেহেতু আপনার কোনো আপনার মর্গেজ নাই এবং ভ্যালু তো মনে করেন আপনি কিনতেই আপনি লাভ করতেছেন, যেটার হয়তো ভ্যালু 800,000 আছে, আপনি 600,000-এ কিনতেছেন। সো 20-30% আপনার কেনার সময় আপনার লাভ হচ্ছে। বিক্রি করতে আবার যখন মনে করেন আপনি যখন রেডি করে মার্কেটে দিবেন, তখন সেটা আপনার ওই প্রফিট হিসাবেই আসবে। তো যারা রিয়েল এস্টেট নিয়ে ব্যবসা করেন, আগে এগুলোতে ছিলেন না আমাদের কমিউনিটির লোকজন বা অন্যান্য বা জুইশ কমিউনিটি বা চাইনিজরা এই ব্যবসাতে ছিল। এখন আমাদের লোকজনরাও, আমাদের কমিউনিটির লোকজনরাও বা সাউথ এশিয়ানরাও এই ব্যবসাতে আসে এবং ভালোই করতেছে। আর যারা থাকার জন্য কিনতে চায় তাদেরকে কি আপনি পরামর্শ দেবেন ক্যাশে কিনতে নাকি কোনো দরকার তো নেই? ক্যাশে যদি আপনি কিনে নিতে পারেন তাহলে তো আপনার ওয়েল এন্ড গুড। এটা ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য ডিফিকাল্ট, কারণ এত টাকা একসাথে দেওয়া সম্ভব না। বাট যাদের মাল্টিপল হোম আছে তারা রিফাইন্যান্স করে নিতে পারেন এবং হয়তো অনেকের স্টক মার্কেটে টাকা রাখা আছে, কারণ ইদানিং স্টক মার্কেটটা খুবই ভলিটাইল হয়ে যাচ্ছে, বুঝছেন, অনেকে হাজার ডলার লস করছেন। তাদের জন্য হলো যে আপনি এত রিস্ক না নিয়ে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন, আপনার রিটার্ন আসবে। ওকে, অনেক বেশি। আর আমরা জানি যে এই টাকা অনেকে বিভিন্ন ভাবে টাকা নিয়ে আসেন, বিভিন্ন দেশ থেকে টাকা নিয়ে আসেন। এই ক্যাশে যখন কেউ একজন বাড়ি কিনতে চান, তখন তিনি আইনি কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে এটি আসলে কিনতে হয়? টাকাগুলো আপনার প্রথমে টাকাগুলোকে আমরা সিজন করা বলে থাকি। যে ব্যাংকে যদি 3 মাস টাকা রাখা থাকে তখন আর তো কোনো ইস্যু থাকে না। সেটা আপনি কিভাবে করবেন, যেগুলা প্রচলিত নিয়ম আছে আইন মেনেই আপনারা করুন, ইলিগাল কিছু করা যাবে না। তখন আপনার বাড়ি কেনা থেকে আরো আপনি অন্যান্য বেশি হবে আপনার হবে। তখন অনেকেই তো এখানে পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ব্যবসার মাধ্যম থেকে আপনার ক্যাশ যদি টাকা থাকে পরিবারের কারো টাকা দিয়ে আপনি চেক নিয়ে নিতে পারেন। চেকের মাধ্যমে আপনি আপনার টাকাটা সুরক্ষিত রাখতে পারেন ব্যাংকের মাধ্যমে। অফকোর্স আপনার চেকে নিলে ধরুন কোনো লিমিট নাই, আপনার 20 থেকে 40, 50, 100,000-ও আপনি রাখেন, কোনো অসুবিধা নাই। আর যদি ক্যাশে রাখতে চান মান্থলি 10,000-এর উপরে আপনি রাখবেন না, আন্ডার 10,000 লিগালি আপনি রাখতে পারেন। অনেক ধন্যবাদ আসিফ চৌধুরী। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আজকে দর্শকরা আপনার কাছ থেকে পেয়েছে এবং যারা
দেখছিলেন তারা বিভিন্ন সময় জানেন যে আমরা রিয়েলটরদেরকে নিয়ে আসি এবং মর্টগেজ এজেন্ট থেকে শুরু করে আপনার একটা বাড়ি কেনার জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপের বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ আমরা দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠান থেকে। সেটি আসলে কতটা কার্যকর হয় সেটা আপনি যারা বাড়ি এর মধ্যে কিনেছেন তারা বলতে পারবেন, যারা কেনার পরিকল্পনা করছেন তারাও নিঃসন্দেহে নানা ধরনের পরামর্শ পেয়ে থাকেন আমাদের এই অনুষ্ঠান থেকে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।